ওকে, সো আমরা চ্যাপ্টার 23 দিয়ে শুরু করব, লংগিটিউডিনাল এন্ড ট্রান্সভার্স ভাইব্রেশন। ঠিক আছে, 909 7 আচ্ছা। So when elastic bodies such as a spring or beam and a shaft are displaced from the equilibrium position by the application of external forces and then released, they execute a vibratory motion. This is due to the reason that when a body is displaced, the internal forces in the form of elastic or strain energy are present in the body. At release, these forces bring the body to its original position. কারণ স্প্রিং বলেন, বিম বলেন, শ্যাফট বলেন, এগুলা যখন ডিসপ্লেস হবে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, তখন তাদের একটা এক্সটার্নাল ফোর্সের কারণে এবং যখন রিলিজ করা হবে তখন তাদের মধ্যে একটা ভাইব্রেটরি মোশন থাকবে। When the body reaches the equilibrium position, the whole of the elastic or strain energy is converted into kinetic energy, due to which the body continues to move in the opposite direction. The whole of the kinetic energy is again converted into strain energy, due to which the body again returns to the equilibrium position. In this way, the vibratory motion is repeated indefinitely. Terms used in vibratory motion. Vibratory motion এ কি কি আমরা টার্ম ব্যবহার করি? কারণ পিরিয়ড অফ ভাইব্রেশন or টাইম পিরিয়ড কতক্ষণ ধরে হচ্ছে। It is the time interval after which the motion is repeated itself. The period of vibration is usually expressed in seconds. এরপর হচ্ছে সাইকেল, completed during one time period. এক টাইম পিরিয়ডে কতটুকু মোশন কমপ্লিট হলো, এটা হচ্ছে সাইকেল। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে ইট ইজ দ্য নাম্বার অফ সাইকেল ডেসক্রাইবড ইন 1 সেকেন্ড। এক সেকেন্ডে কয়টা সাইকেল হইল, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ইন এসআই ইউনিট, দ্য ফ্রিকোয়েন্সি ইজ এক্সপ্রেসড ইন হার্টস। ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টস, which is equal to 1 cycle per second. এগুলো হচ্ছে ভাইব্রেটরি মোশনের যেসব টার্ম আমরা ইউজ করি। এরপর হচ্ছে টাইপস অফ ভাইব্রেটরি মোশন। ফ্রি, ফোর্সড, ড্যাম্প, তিন রকম আছে। ঠিক আছে, তিন রকমের ভাইব্রেটরি মোশন আছে। ফ্রি অর ন্যাচারাল ভাইব্রেশন, ফোর্সড ভাইব্রেশন, ড্যাম্পড ভাইব্রেশন। ফ্রি অর ন্যাচারাল ভাইব্রেশন হচ্ছে যখন কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট করবে না। When no external force acts on the body after giving it an initial displacement, then the body is said to be under free or natural vibration. The frequency of the vibration is called free or natural frequency. Forced vibration, when the body vibrates under the influence of external force, then the body is said to be under forced vibration. The external force applied to the body is a periodic disturbing force created by unbalance. The vibrations have the same frequency as the applied force. Of the external force is same as that of the natural vibration, resonance takes place. এবং সর্বশেষ হচ্ছে ড্যাম্পড ভাইব্রেশন, when there is a reduction in amplitude over every cycle of vibration. অর্থাৎ ভাইব্রেশন হচ্ছে এবং আস্তে আস্তে অ্যামপ্লিটিউড কি কমতেছে, তাইলে সেই মোশনটাকে বলে ড্যাম্পড ভাইব্রেশন। This is due to the fact that
a certain amount of energy possessed by the vibrating system is always dissipated in overcoming frictional resistances to the motion. এটা বোঝা গেছে? তিন ধরনের ভাইব্রেশন আছে: ফ্রি ভাইব্রেশন, ফোর্সড ভাইব্রেশন, ড্যাম্প ভাইব্রেশন। জি স্যার। এরপরে আসেন ফ্রি ভাইব্রেশন কয় রকম? ফ্রি ভাইব্রেশন হচ্ছে আবার তিন রকম: লংগিটিউডিনাল ভাইব্রেশন, ট্রান্সভার্স ভাইব্রেশন, টরশনাল ভাইব্রেশন। কোনো কিছু যদি এরকম সেন্টার, মানে এটা ধরেন এটা হচ্ছে একটা শ্যাফটের সাথে এই বিমটা লাগানো, ঠিক আছে? আর এটা হচ্ছে ফিক্সড পজিশন। শ্যাফটের একটা সাইড হচ্ছে ফিক্সড, আর আরেকটা সাইডে ধরেন একটা ব্লক লাগানো আছে। এখন এই শ্যাফটটা যদি তার যে অ্যাক্সিস আছে, শ্যাফটের যে অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর, লম্ব বরাবর যে অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিস বরাবর যদি ভাইব্রেট করে লেন্থ বরাবর, তাহলে সেটাকে বলে লংগিটিউডিনাল ভাইব্রেশন, ঠিক আছে? যদি এপাশে ওপাশে এই আপনার অ্যাক্সিসের সাথে যদি সে আড়াআড়ি ভাবে ভাইব্রেট করে, তাহলে সেটাকে বলে ট্রান্সভার্স ভাইব্রেশন, ঠিক আছে? অ্যাক্সিসের সাথে একই প্যারালালি থাকবে না, সে আড়াআড়ি থাকবে, এটাকে বলে ট্রান্সভার্স ভাইব্রেশন। আর টরশনাল ভাইব্রেশন হবে যখন এই শ্যাফটের মধ্যে টুইস্টিং হবে, ঠিক আছে? আপনি যদি শ্যাফট এই একটা যাবে এক সাইডে, আরেকটা যাবে আরেক সাইডে, টুইস্ট করা, মোচড়ানো, ঠিক আছে? যদি এরকম যদি হয় এবং সেই কারণে যদি ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনকে আমরা বলবো টরশনাল ভাইব্রেশন। অর্থাৎ শ্যাফটের যে ক্রস সেকশন আছে, ফোর্স একটা একদিকে যাবে আর একটা আরেক দিকে যাবে, তাইলে কি টুইস্ট হবে না? সেটাকে বলে টরশনাল ভাইব্রেশন, ঠিক আছে? এই তিনটা বোঝা গেছে? জি। আচ্ছা, তারপরে তো যেটাই বললাম সেটাই আর কি এখানে ওরা ডেসক্রাইব করছে। when the particles of the shaft or disc moves parallel to the axis of the shaft, শ্যাফটের সাথে প্যারালালি যদি মুভ করে, তাহলে longitudinal vibration. In this case, the shaft is elongated and shortened alternately, and thus the tensile and compressive stresses are induced alternately in the shaft. যেহেতু একবার আপনার ইলংগেট হচ্ছে, আবার কি শর্টেন্ড হচ্ছে, যার কারণে কি তার মধ্যে টেনসাইল এবং কম্প্রেসিভ স্ট্রেস অল্টারনেটলি তৈরি হচ্ছে লংজিটিউডাল ভাইব্রেশনের কারণে। ট্রান্সভার্স ভাইব্রেশন, when the particle of the shaft or disc move approximately perpendicular to the axis of the shaft, অর্থাৎ এই অ্যাক্সিস অফ দ্য শ্যাফটের সাথে সে আড়াআড়ি অ্যাপ্রক্সিমেটলি পারপেন্ডিকুলার আছে, তার যখন এইভাবে তার ভাইব্রেশন হবে, তখন সেটাকে আমরা বলবো ট্রান্সভার্স ভাইব্রেশন। In this case, the shaft is straight and bent alternately, অর্থাৎ সে কখনো এদিকে আসতেছে, কখনো এদিকে আসতেছে, হ্যাঁ? কারণ কি শ্যাফট স্ট্রেট আছে এবং এই যে এইভাবে করতেছে, তো যার কারণে যেটা হচ্ছে মাঝে মাঝে বেন্ড হচ্ছে, মাঝে মাঝে স্ট্রেট হয়ে যাচ্ছে, বেন্ড হচ্ছে আবার স্ট্রেট থাকতেছে। যখন এই যে এই পজিশনে আসবে, তখন শ্যাফটটা একটু বাঁকায় গেল না, আবার এই পজিশনে আসলে সোজা, আবার এইখানে আসলে কি আবার একটু বাঁকায় যাবে। তো শ্যাফটটা কি কখনো একটু বাঁকাচ্ছে, কখনো আবার সোজা হয়ে যাচ্ছে। তো যেহেতু একটু বাঁকাচ্ছে, তার মানে এখানে বেন্ডিং স্ট্রেস থাকবে, ঠিক আছে? বেন্ডিং স্ট্রেস কেন থাকবে? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এরপরে আসেন টরশনাল ভাইব্রেশন। এই যে যখন ব্রিজ বানায়, তখন হচ্ছে এই ভাইব্রেশনটা আপনার হিসাবে রাখতে হয়।
torsional vibration when the particles of the shaft or disc move in a circle about the axis of the shaft. যখন শ্যাফটের পার্টিকেল অথবা মানে ডিস্ক অথবা শ্যাফটের পার্টিকেল মুভ ইন এ সার্কেল অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ দ্য শ্যাফট, এই পার্টিকেল গুলা শ্যাফটের বা ডিস্কের যে পার্টিকেল আছে ভিতরে এইগুলা সার্কুলারলি মুভমেন্ট করবে, মুভ ইন এ সার্কেল অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ দ্য শ্যাফট, শ্যাফটের অ্যাক্সিসের সাথে মিল রেখা তারা সার্কুলারলি মুভমেন্ট করবে, ঠিক আছে? তখন ওই ভাইব্রেশনটাকে বলে টরশনাল ভাইব্রেশন। অর্থাৎ আমি যেটা বললাম যে টুইস্ট হবে, শ্যাফট হবে, টুইস্ট করবে, তখনই হচ্ছে গিয়ে টরশনাল ভাইব্রেশনটা তৈরি হয়। ইন দিস কেস দ্য শ্যাফট ইজ টুইস্টেড এন্ড আনটুইস্টেড অল্টারনেটলি। একবার টুইস্ট হবে আবার ফেরত আসবে, টুইস্ট হবে আনটুইস্ট হবে অল্টারনেটলি, and the torsional shear stress are induced in the shaft. যখন এরকম সার্কুলারলি মুভ করবে পার্টিকেল, শ্যাফট টুইস্ট করবে, আনটুইস্ট হবে, টুইস্ট করবে, আনটুইস্ট হবে। তো টুইস্ট যখন হবে তখন তার মধ্যে কি টরশনাল শিয়ার স্ট্রেস ইনডিউসড হবে। ক্লিয়ার? ওকে স্যার। এই থিওরি গুলো কিন্তু পড়া লাগবে, ঠিক আছে? জি যেমন ধরেন এই জিনিসটা যদি আপনি ভালো করে না বুঝেন, আপনাকে যদি কখনো ধরেন কোথাও ইন্টারভিউ দিলেন অথবা কোনো কারণে লাগলো জিনিসটা, ঠিক আছে, আপনাকে কি কোনোদিন অঙ্ক করতে দিবে? দিবে না তো। আপনাকে জিজ্ঞেস করবে আসলে ড্যাম্প ভাইব্রেশন জিনিসটা কি অথবা টরশনাল ভাইব্রেশন জিনিসটা কি, এতটুকুই। কিন্তু এই নলেজটা থাকাটাই জরুরি। অঙ্ক করার জন্য, ক্যালকুলেশন করার জন্য আপনি ম্যানুয়াল বুক, বইয়ের সাপোর্ট নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু টরশনাল ভাইব্রেশন জিনিসটা কি, এই জিনিসটা তো জানা থাকা বা বোঝা থাকাটা জরুরি, তাই না? জি স্যার। আচ্ছা, এখন যেটা আমরা বলি লিমিট অফ প্রপোর্শনালিটি, মানে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেইন। যদি স্ট্রেস এবং স্ট্রেইন এর যে প্রপোর্শনালিটি এটা যদি এক্সিড না করে in the three types of vibration, then the restoring force in longitudinal and transverse vibration or the restoring couple in torsional vibration which is exerted on the disc by the shaft due to the stiffness of the shaft is directly proportional to the displacement of the disc from its equilibrium or mean position. Hence, it follows that the acceleration towards the equilibrium position is directly proportional to the displacement from the position, and vibration is therefore simple harmonic. যদি আপনার ওই স্ট্রেস স্ট্রেইনের যে প্রপোর্শনালিটি এই লিমিটটা যদি ক্রস না করে ভাইব্রেশনের কারণে, তাহলে ওই ভাইব্রেশনটা আসলে সিম্পল হারমোনিক মোশন হয়ে যায়, ঠিক আছে? এখন এই ফ্রি লংগিটিউডিনাল ভাইব্রেশন এটা আমরা কিভাবে ডিটারমাইন করব? অনেকগুলা মেথড আছে, যেমন ইকুইলিব্রিয়াম মেথড, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম মেথডের মাধ্যমে ক্যালকুলেশন করতে করতে আপনি এই পাবেন এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি 1/2/√g/ডেল্টা, এটাই চেঞ্জ করে লেখলে হয় 0.4985 √ডেল্টা। আবার এই জিনিসটা এনার্জি মেথড, এই মেথডেও বের করা যায়, ঠিক আছে? এটা একটু সহজ। এরপরে রেলি মেথড আছে, রেলি মেথডের মাধ্যমে ইউজ করা যায়। এক একজন এক এক ভাবে ক্যালকুলেশন করে দেখাইছে, ঠিক আছে? তো প্রথমে আসেন ইয়াতেই দেখাই দিই, ইকুইলিব্রিয়াম মেথড, ঠিক আছে? আমরা ধরে নিলাম এই ধরেন একটা স্প্রিং, এটা আনস্ট্রেইন পজিশনে আছে, এটা টাইনা লম্বা করলাম এবং ধরলাম যে ডেল্টা হচ্ছে ডেল্টা পরিমাণ লম্বা হয়েছে, ঠিক আছে? আগে এই পজিশনে ছিল, এখন এই পজিশনে আসছে। ডেল্টা পরিমাণ লম্বা কেন হয়েছে? একটা ডিস্ক বা একটা ব্লক ঝুলাই দিছে এটার সাথে, ব্লকের ভর হচ্ছে এম, তাহলে ওজন কত? mg। তাহলে এখানে কি কি আমাদের কনসিডার করতে হবে? এস হচ্ছে স্টিফনেস অফ দ্য কনস্ট্রেইন্ট,
It is the force required to produce unit displacement in the direction of vibration. It is usually expressed in Newton per meter. M হচ্ছে mass of the body suspended from the constraint and W হচ্ছে weight of the body in Newton. Delta হচ্ছে a static deflection of the spring in meters due to weight W Newton. এই ওয়েটার কারণে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে and X displacement given to the body by external force. এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে আমরা যদি আর একটু ডিসপ্লেসমেন্ট দিতে পারি, ঠিক আছে? ধরেন প্রথমে এই অবস্থায় ছিল, তারপরে একটা ডাব্লিউ ওজন ঝুলাই দিলাম, ডেল্টা হয়েছে ডিসপ্লেসমেন্ট। কি করলাম, আরো বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিলাম, যার কারণে এই অবস্থান থেকে আরো এক্স পরিমাণ নিচে নেমে গেল। তাহলে টোটাল ইলংগেশন কত হইলো? ডেল্টা প্লাস এক্স, ঠিক আছে? জি In the equilibrium position, the gravitational pull W is equal to mg is balanced by a force of spring such that W is equal to S delta. অর্থাৎ স্প্রিং এর স্টিফনেস ইনটু কতটুকু ইলংগেশন হইল, যতটুকু সে ওয়েট নিচে কাজ করলো তার বিপরীত দিকে কি এস ডেল্টা পরিমাণ উপরের দিকে কাজ করবে। অর্থাৎ এটাকে ব্যালেন্স করার জন্য, ঠিক আছে, ব্যালেন্স করতে হবে, তা নাহলে তো সিরা পড়ে যাবে। ব্যালেন্স করার জন্য কি স্প্রিং কি উপরের দিকেও একটা স্প্রিং ফোর্স কাজ করবে, W is equal to S delta, অর্থাৎ স্টিফনেস ইনটু ডিফ্লেকশন displacement. Since the mass is now displaced from its equilibrium position by a distance, তারপরে দেখেন আবার এখানে আমরা দেখতেছি কি আবার x পরিমাণ আরো আমি করে দিলাম। Therefore, after time t সময় পরে এটা হইল। তাহলে রিস্টোরিং করার জন্য সে কি করবে? এটা হচ্ছে W আপনার নিচের দিকে কাজ করতেছে, আর তাহলে উপরের দিকে কত কাজ করবে? স্প্রিং ফোর্সটা S ইন্টু ডেল্টা প্লাস এক্স। আগে S ডেল্টা ছিল, এখন তারও এক্স নেমে আসছে, তাহলে অ্যাড হয়েছে টোটাল ইলংগেশন হচ্ছে ডেল্টা প্লাস এক্স, ঠিক আছে? এবং তাহলে এখানে ফাইনালি রিস্টোরিং ফোর্সটা কি হবে? এখন W তো বড়, কারণ W এর ওয়েটের কারণে এটা লম্বা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা রিস্টোরিং ফোর্স হচ্ছে W মাইনাস এই স্প্রিং ফোর্স। তাহলেই না সে তার আগের অবস্থায় ফিরে যেতে পারবে, নাহলে তো আগের অবস্থায় ফিরে যেতে পারবে না। রিস্টোর করতে হলে কি W থেকে এটা বাদ দিয়ে যতটুকু থাকবে সেটা হচ্ছে তার রিস্টোরিং ফোর্স। তাহলে W মাইনাস S ইন্টু ডেল্টা প্লাস এক্স। আবার এখানে আবার দেখতেছি W ইজ ইকুয়াল টু S ডেল্টা। তাহলে এই যে W মাইনাস S ডেল্টা প্লাস এক্স, এটা যদি লিখি তাহলে W মাইনাস S ডেল্টা মাইনাস এস এক্স। আবার লেখা যাবে S ডেল্টা মাইনাস S ডেল্টা মাইনাস এস এক্স, এটা কেটে দিলে হবে মাইনাস এস এক্স। তো রিস্টোরিং ফোর্স হচ্ছে মাইনাস এস এক্স। এটা বোঝা গেছে? জি স্যার দেন আমরা অ্যাক্সিলারেটিং ফোর্স হিসাব করব, ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন। কারণ সে যদি রিস্টোর করতে চায় তাহলে তো তার একটা অ্যাক্সিলারেশন, মানে আমি যে এখানে এক্সট্রা আরো এক্সটার্নাল ফোর্সের কারণে যে তার আরো ডিসপ্লেসমেন্ট হইলো, এটা না, যখন এক্সটার্নাল ফোর্স দিছি, এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সাথে কি তার মধ্যে একটা, সে যে তার একটু নিচে নেমে গেছে, তার মধ্যে একটা অ্যাক্সিলারেশনও চলে আসছে। তাহলে সেই অ্যাক্সিলারেশন, তো অ্যাক্সিলারেটিং ফোর্সটা কি F is equal to ma। তাহলে অ্যাক্সিলারেটিং ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাস হচ্ছে m, আর অ্যাক্সিলারেশন হচ্ছে d স্কয়ার x বাই dt স্কয়ার। কারণ আমরা জানি যে v ইজ ইকুয়াল টু কি, v ইজ ইকুয়াল টু dx বাই dt না? জি আমরা ডিনামিক্সে পড়ছি v ইজ ইকুয়াল টু dx বাই dt। x হচ্ছে এখানে,
ডিস্টেন্স। তাহলে অ্যাক্সিলারেশন কি, আবার ভেলোসিটিকে যদি ডিফারেন্সিয়েশন করি, মানে এইটারে যদি আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আবার ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। ক্লিয়ার? জি তোর তাহলে আমরা বলতে পারি যে এই যে অ্যাক্সিলারেটিং ফোর্স আর রিস্টোরিং ফোর্স এই দুইটা সমান, ঠিক আছে? কারণ যতটুকুই আমি নিচে নামাইছি ওইটা তার রিস্টোর করতে হইলে এই অ্যাক্সিলারেটিং ফোর্স কে বিট করতে হবে রিস্টোরিং ফোর্স দিয়ে। তাহলে m ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এস এক্স। তারপরে মাইনাস এস এক্স কে এই পাশে আনলে হবে m ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এস এক্স ইজ ইকুয়াল টু 0। তারপরে m দিয়ে যদি ভাগ করি তাহলে এই m আর m, এই ইকুয়েশনটাকে যদি m দিয়ে ভাগ করি, যে এখানে দেখেন এটা আছে তো এইভাবে, আমি ধরেন এটাকেও m দিয়ে ভাগ করলাম, আবার এটাকেও m দিয়ে ভাগ করলাম, আবার এটাকেও m দিয়ে ভাগ করলাম, তো 0 বাই m কত হবে? 0। m বাই m 0 কত হবে? 1। আর s বাই m ই থাকবে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? m কাটা, তাহলে 1 ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস s বাই m ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0। এই দাঁড়াবে ইকুয়েশন ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস s by m into x বাই m 0 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0। এখন আমরা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশনের ফিজিক্সে পড়ছেন, ওয়েভস এন্ড অসিলেশন। ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এখন এই দুটো ইকুয়েশন যদি তুলনা করি তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু এস বাই এম লেখা যায় না? বাকি সব তো সেম, তাই না? যদি এই দুটো ইকুয়েশন তুলনা করেন তাহলে এইটার এটা সেম, এক্স আর এক্স সেম, 0 আর 0 সেম, শুধু ওমেগা স্কোয়ারের জায়গায় কি এস বাই এম, তাই না? s by m জি তাহলে বলতে পারি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু এস বাই এম। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি রুট ওভার এস বাই এম। জি আবার টাইম পিরিয়ড এটার ফর্মুলা আমরা জানি যে টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ওমেগা। তাহলে এখানে টোয়াইস পাই বাই ওমেগা যদি লিখি, এটা তো ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার এস বাই এম, তাহলে 1 বাই ওমেগা কত হবে? রুট ওভার এম বাই এস, তাই না? ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার এস বাই এম। তাহলে 1 বাই ওমেগা কি লেখা যাবে? এটা উল্টায় যাবে, রুট ওভার এম বাই এস লেখা যাবে। জি তো সেটাই আমরা লিখছি টোয়াইস পাই বাই ওমেগা। তাহলে ওমেগা যদি হয় রুট ওভার এস বাই এম, তাহলে এখানে এইভাবে লেখা যাবে টোয়াইস পাই ইন্টু রুট ওভার এম বাই এস। বেশ আবার ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু কি 1 বাই টি। তো 1 বাই টি, টি হচ্ছে আবার টোয়াইস বাই রুট ওভার এম বাই এস, তাহলে 1 বাই টোয়াইস বাই ইন্টু রুট ওভার, এটা আবার এস বাই এম হয়ে যাবে, মানে যদি উপরে লিখি আর কি উল্টা যাবে উল্টা হয়ে উল্টা যাবে। যাবে তাহলে 1 বাই টোয়াইস বাই রুট ওভার এস বাই এম। এখন আবার দেখেন এই যে এই জায়গায় দেখেন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, আবার ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ডেল্টা, তাই না? s তাহলে delta এম জি জি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এস ডেল্টা। s delta এম জি যদি এস ডেল্টা হয় তাহলে এম বাই এস বাই এম কি লেখা যাবে? জি বাই ডেল্টা লেখা যায় না? g by delta জি এস বাই এম, এমটা এই পাশে নিয়ে আসি, ডেল্টাটা এই পাশে নিয়ে আসি, এস বাই এম ইজ ইকুয়াল টু জি বাই ডেল্টা। সো এখানে এই যে এস বাই এম এটা সমান লিখতেছি আমরা জি বাই ডেল্টা। তাহলে ইকুয়েশনটা দাঁড়াইলো এফ এন ইজ ইকুয়াল টু 1 বাই টোয়াইস বাই রুট ওভার জি বাই ডেল্টা। এরপরে এইটাকে আরো সিম্পলিফাই করি, জি এর ভ্যালু কত? 9.81, জি আর পায়ের ভ্যালু কত? 3.1416। এগুলা বসান, বসানোর পরে গুণ করেন সবকিছু ডেল্টা বাদ দিয়ে, তাইলে ফাইনালি আসবে এফ এন ইজ ইকুয়াল টু 0.4985 ডিভাইডেড বাই রুট ওভার ডেল্টা। হার্স এটাই হচ্ছে লংগিটিউডিনাল ভাইব্রেশনের ইকুয়েশন, ঠিক আছে? 0.4 এই ফ্রিকোয়েন্সি এটা মানে মূলত এটা, তারপরে এটাকে যদি
জি এর ভ্যালু আর পাই এর ভ্যালু বসাই দিই, তাহলে এটা আসবে। ক্যালকুলেশন করেন, দেখবেন এটাই আসবে। এটা গুণ এটা দেন, √9.81 পেয়ে যাবেন এটা। ক্লিয়ার এটা? জি স্যার। সো ডেরাইভেশন কিন্তু পড়বেন, ঠিক আছে? এই যে ইকুইলিব্রিয়াম মেথড, এরপর এনার্জি মেথডও আছে। এনার্জি মেথড আর একটু ইজি তুলনামূলক। এনার্জি মেথডটাও দেখাই দিই, যে যেই লেখেন আপনার ইচ্ছা, অসুবিধা নেই। এনার্জি মেথড ব্যাপারটা হচ্ছে, we know that the kinetic energy is due to the motion of the body, and the potential energy is with respect to a certain datum position, which is equal to the amount of work required to move the body from the datum position. In the case of vibrations, the datum position is the mean or equilibrium position at which the potential energy of the body of the system is 0. ব্যাপারটা কি বুঝা গেছে? কাইনেটিক এনার্জি হয় কেন? মোশনের কারণে। And the potential energy with respect to a certain datum position, which is equal to the amount of work required to move the body from the datum position. In the case of vibration, the datum position is the mean or equilibrium position. ভাইব্রেশনের ক্ষেত্রে datum positionটা মূলত হচ্ছে mean position বা equilibrium position, at which the potential energy of the body or the system is 0. ভাইব্রেশনের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পজিশনে পটেনশিয়াল এনার্জি হয় 0। In the free vibration, no energy is transferred to the system. ফ্রি ভাইব্রেশনের ক্ষেত্রে কোনো এনার্জি ট্রান্সফার হয় না সিস্টেমের মধ্যে, টু দ্য সিস্টেম অর ফ্রম দ্য সিস্টেম কোনো এনার্জি ট্রান্সফার হয় না। Therefore, the summation of kinetic energy and potential energy must be a constant quantity. অর্থাৎ কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হবে একটা কনস্ট্যান্ট, অলওয়েজ কি কনস্ট্যান্ট ভ্যালু হবে, দুইটার যোগফল, which is same at all times. যেহেতু কোনো এনার্জি ভাইব্রেশনের ক্ষেত্রে, ফ্রি ভাইব্রেশনের ক্ষেত্রে কোনো এনার্জি সিস্টেমে আসেও না, বাইরে যায়ও না, তাই পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির যোগফল হবে কনস্ট্যান্ট একটা ভ্যালু, যেটা চেঞ্জ হবে না। তো যদি কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জির যোগফল হয় কনস্ট্যান্ট, কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জির যোগফল যদি হয় কনস্ট্যান্ট, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এই পাশে কি হবে? 0 আসবে না, যেহেতু কনস্ট্যান্ট। জি কনস্ট্যান্ট 0 জি। তাহলে সময়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, d dt of k plus p is equal to 0। 0 এখন আমরা জানি কাইনেটিক এনার্জি সমান কি, হাফ এম ভি স্কোয়ার, বুঝলেন। আর ভি সমান হচ্ছে আবার dx বাই dt, ঠিক আছে? জি তাহলে হাফ এম ভি স্কোয়ার, ভি এর জায়গায় লিখে দিব dx বাই dt হোল স্কোয়ার, ঠিক আছে? বুঝা গেছে এটা? জি স্যার। এরপরে পটেনশিয়াল এনার্জি কি হবে? পটেনশিয়াল এনার্জি হবে mgh, অথবা পটেনশিয়াল এনার্জি বলতে পারেন মিন ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মিন ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট পটেনশিয়াল এনার্জি হচ্ছে মিন ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। সো মিন ফোর্স কত হবে? মিন ফোর্স যেমন ধরেন যে স্প্রিং এর ক্ষেত্রে যেটা হয়, আমার ইনিশিয়ালি ফোর্স ছিল 0, পরে স্প্রিং কে যদি এক্স ডিসপ্লেসমেন্ট করি, স্প্রিং এর স্টিফনেস যদি হয় এস, তাহলে স্প্রিং ফোর্স কত হবে? এস এক্স হবে না? জি। তাহলে প্রথমে ছিল 0, পরে হইলো এস এক্স, তাহলে মিন ফোর্স কত হবে? 0 প্লাস এস এক্স ডিভাইডেড বাই 2। 2 এটা গেল ফোর্স, আর ডিসপ্লেসমেন্ট কত? এক্স। তাহলে 0 প্লাস এস এক্স বাই 2, এটা হচ্ছে ফোর্স, মিন ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এক্স, তাহলে হচ্ছে হাফ এস এক্স স্কোয়ার। এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? জি স্যার। যেহেতু স্প্রিং এর ক্ষেত্রে বলতেছি, আর পটেনশিয়াল এনার্জি হচ্ছে মিন ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখন এই এই দুইটা জিনিস, এই যে কাইনেটিক এনার্জি পেলাম হাফ এন ডিএক্স বাই ডিটি হোল স্কয়ার,
আর পটেনশিয়াল এনার্জি পরিমাণ হাফ এসিক্স স্কোয়ার। স্প্রিং এর ক্ষেত্রে হিসাবটা করতেছি আমরা, কারণ ভাইব্রেশন হবে তো। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে বুঝাইতে সুবিধা, ইকুয়েশনটা বের করতে সুবিধা, এই জন্য আমরা এটা ইউজ করতেছি। তো সেই ক্ষেত্রে এই দুটো যদি আমি এই ইকুয়েশনে বসাই দিই, এই যে ডিডিটি অফ এর ভিতরে, তাহলে দাঁড়াবে ডিডিটি অফ হাফ এম ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস হাফ এসএক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই আর পি এর ভ্যালু বসাই দিলাম। এরপরে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, এটা একটু খেয়াল করেন ডিফারেন্সিয়েশনটা, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন এটাকে ডিফারেন্সিয়েশন করবো, তো প্লাস আছে, তার মানে এটাকে ডিফারেন্সিয়েশন করব প্লাস এটাকে ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে। শুরু থেকে আসি, হাফের জায়গায় হাফ থাকবে, এম এর জায়গায় এম থাকবে, কারণ এগুলা কি কনস্ট্যান্ট। ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে 2 ডিএক্স বাই ডিটি, এবং ডিএক্স বাই ডিটি কে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাহলে হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। ডিটি স্কোয়ার। ক্লিয়ার? জি স্যার। প্লাস এই প্লাস এর প্লাস, হাফের জায়গায় হাফ, স্প্রিং এর স্টিফনেস এটাও সেম এস, কনস্ট্যান্ট। স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2x। 2s। এরপর আবার x কে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে t এর সাপেক্ষে dx বাই dx by dt। dt, ঠিক আছে। জি স্যার। কারণ দেখেন আমি এখানে ডিফারেন্সিয়েশন করতেছি t এর সাপেক্ষে, কাকে ডিফারেন্সিয়েশন করতেছি, x কে, তাই না। জি। সেই জন্য আমি সরাসরি x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x লিখতেছি, কিন্তু পরে আবার x কে ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ এটা তো x এর সাপেক্ষে না। যদি এরকম হয়তো d dx অফ x স্কয়ার, তাহলে লিখতে পারতাম সরাসরি শুধু 2x। শুধু 2x। dt অফ x স্কয়ার, তাহলে লিখতে হবে 2x ইনটু আবার x কে ডিফারেন্সিয়েশন করতে হবে, সো dx বাই dt। dt, 2x মাল্টিপ্লাই বাই dx বাই dt, ঠিক আছে। এটা এখানে লিখছি ইজ ইকুয়াল টু 0। তারপরে আমরা যদি এই ইকুয়েশনটাকে সাজাই, তাহলে এই যে দেখেন হাফ আর 2 কাটা, আবার এখানে হাফ আর 2 কেটে গেছে। এরপরে কাটাকাটি করার পরে আমরা যদি দুই পাশে দুইটা নেই, এই আপনার এম ডিএক্স বাই ডিটি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার যদি এক পাশে থাকে, আর আরেক পাশে যদি হয় এটা প্লাস, তো এই পাশে গিয়ে মাইনাস হবে, হ্যাঁ। তাহলে এটা যদি এই পাশে আসে তাহলে হবে এস আর ডিএক্স বাই ডিটি, তাই না, এস এক্স ডিএক্স বাই ডিটি। তাহলে উভয় পক্ষ থেকে ডিএক্স বাই ডিটি কেটে দেওয়া যাবে না? জি স্যার। কেটে দেওয়া যাবে। তাহলে থাকবে এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এস এক্স ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? ইয়েস স্যার। তারপরে আবার এম দিয়ে যদি ভাগ করেন উভয় পক্ষকে, এই যে এটাকে পুরাটাকে, পুরো ইকুয়েশনকে, তাহলে এম বাদ যাবে, থাকবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এস বাই এম হবে এস বাই এম। ঠিক আছে। এইটা পাইলেন। এরপরে বাকি অংশটা হচ্ছে আগের মতো, এই যে এই পর্যন্ত পেয়ে গেলেন না। এরপরে হ্যাঁ। বাকি অংশ বলবেন সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার এস বাই এম। দুইটা ইকুয়েশন তুলনা করলে তারপরে বাকি অংশ সেম। ক্লিয়ার? জি স্যার। এইটা হচ্ছে এনার্জি মেথড। সেম জিনিসই এনার্জি মেথডেও বের করা যায়। এরপর হচ্ছে রেলি মেথড, এটা আপনারা দেখেন, একই জিনিস বিভিন্ন মেথডে করা যায়, এটা আমি দেখাবো না, কাছাকাছি জিনিস, ঠিক আছে। আর রেলি মেথড মিস্টার রেলি করছে তো এটা, এই জন্য। তো এই গেল আপনার লংগিটিউডিনাল ভাইব্রেশন। এবার আসেন ট্রান্সভার্স ভাইব্রেশন। ট্রান্সভার্স ভাইব্রেশন তো বলছি যে তার মুভমেন্টটা হবে কি অ্যাক্সিসের সাথে আড়াআড়ি, হ্যাঁ, অ্যাক্সিসের সাথে আড়াআড়ি।
দেখেন অ্যাক্সিস হচ্ছে এইটা, আর মুভমেন্ট কি উপরে নিচে হবে। তাহলে এই হচ্ছে ফিক্সড এন্ড, এটা শ্যাফট, এখানে ডিস্ক লাগানো আছে বা একটা ব্লক লাগানো আছে, এবং যদি ভাইব্রেশন হয় উপরে নিচে, তাহলে সে অ্যাক্সিসের সাথে উপরে নিচে ভাইব্রেশন আর এই ভাইব্রেশন করতেছে, তখন সে হবে ট্রান্সভার্স ভাইব্রেশন। তো এই ক্ষেত্রে আবার আগের মতো আমরা বলে নিব এস হচ্ছে স্টিফনেস অফ দ্য শ্যাফট, তারপরে হচ্ছে ডেল্টা হচ্ছে স্ট্যাটিক ডিফ্লেকশন ডিউ টু ওয়েট অফ দ্য বডি। আচ্ছা, তারপরে হচ্ছে এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি ফ্রম মিন পজিশন আফটার টাইম টি। এটাকে যদি প্রথমে ধরেন যে ওয়েটের কারণে সে মুভমেন্টে তার ডেল্টা হয়েছে, এরপরে আরো এক্সটার্নাল ফোর্স দিয়ে তারে আরো এক্স নিচে নিয়ে আসলাম, মানে আরো ডিস্টেন্সে সে পজিশন, তার নতুন পজিশন হইলো এই ডেল্টার পরে আবার এক্স। ঠিক আছে, সো ডিসপ্লেসমেন্ট অফ বডি ফ্রম মিন পজিশন, এটা হচ্ছে মিন পজিশন তার। হ্যাঁ, এখান থেকে এক্সটার্নাল ফোর্স দিয়ে আরো নিচে নামাইলাম, সেটা হচ্ছে এক্স নিচে সে আসবে। এম হচ্ছে ম্যাস অফ বডি, এম যদি ম্যাস অফ বডি হয় তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এম ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই জি। আর এই এক্সটার্নাল ফোর্সের কারণে এক্সটার্নাল ফোর্স এফ ইজ ইকুয়াল টু এম এ, অ্যাক্সিলারেশন তো থাকবে যেহেতু নিচে নামছে, মানে আরো ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট হয়েছে তার, তাহলে এম এ, এ মানে কি ডি স্কয়ার এক্স বাই টি স্কয়ার। আগের মতো যদি হিসাব করি তাহলে তার রিস্টোরিং ফোর্স কত, আগে যেটা এখানে দেখেন, এখানে যদি আমরা দেখি as discussed in the previous article যদি হিসাব করি তাহলে তার রিস্টোরিং ফোর্স কত, তার অ্যাক্সিলারেটিং ফোর্স হচ্ছে m ইনটু d স্কয়ার x বাই dt স্কয়ার, যেটা m a ফোর্স ইজ ইকুয়াল টু m a, অ্যাক্সিলারেটিং ফোর্স হচ্ছে m ইনটু d স্কয়ার x বাই dt স্কয়ার। আর অপরপক্ষে তার রিস্টোরিং ফোর্স কতটুকু হবে, তার রিস্টোরিং ফোর্সটা হবে মাইনাস এস এক্স, তার মিন পজিশন তো এটা। আর এই যে ডেল্টা যে হচ্ছে মানে তার পজিশন তো প্রথমে এই জায়গায়, তারপরে যে এই জায়গায় আসতেছে, এটা কেন, তার নিজের ওয়েটের কারণে তার একটা স্ট্যাটিক ডিফ্লেকশন হচ্ছে। ঠিক আছে, And আপনি বলতে পারেন এত ডিফ্লেকশন হয়, এটা তো ছবি এঁকে আমরা দেখানোর জন্য, একদম কাছাকাছি আঁকলে তো কিছুই বোঝা যাবে না, এই জন্য একটু ডিস্টেন্স দিয়ে বুঝাইছি যে এত যতটুকু ডিফ্লেকশন হচ্ছে এই ডেল্টা, এটা মূলত স্ট্যাটিক ডিফ্লেকশন তার ওয়েটের কারণে। এখন এই এক্সটার্নাল ফোর্স দেওয়ার কারণে তার পজিশন আরো নিচে নেমে গেল, আরো নিচে চলে আসলো, সে যে এক্সটার্নাল ফোর্স দিছি সেটা হচ্ছে m ইনটু d স্কয়ার x বাই dt স্কয়ার, এবং এই ব্লকটা চাবে তার আগের পজিশনে ফিরে আসতে, মিন পজিশনে আসতে। তো মিন পজিশনে আসতে চাইলে কি করবে, যতটুকু ডিসপ্লেসমেন্ট তার হইছে সেটা সে সেই ডিসপ্লেসমেন্টটা ফেরত যেতে চাবে, সেই ডিসটেন্সটা সে ফেরত যেতে চাবে। তো সেই ফোর্সটা মানে রিস্টোরিং ফোর্সটা কি হবে, তার নিজের স্টিফনেস মাল্টিপ্লাই বাই এই ডিসটেন্স এক্স। ঠিক আছে, তা আমি জি যদি বলি মিন পজিশন হচ্ছে তার জিরো পজিশন, মানে এইটাই সে ফেরত যেতে চায়, আর রিস্টোরিং ফোর্স হচ্ছে মানে মিন পজিশন হচ্ছে তার জিরো, মানে জিরো ফোর্সে আছে, আর তার বিপরীত দিকে সে ফোর্স দিতে চায় হচ্ছে এস এক্স। ঠিক আছে, তাহলে তার আপনার ইনিশিয়াল ফোর্স আছে জিরো, এবং সে এই বিপরীতে এস এক্স ফোর্স দিয়ে সে আসতে চায়, তাহলে রিস্টোরিং ফোর্স কত হবে, জিরো মাইনাস এস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এস এক্স। এফ এস। শুরু থেকে তো তার মধ্যে কোনো ফোর্স নাই, সে এর বিপরীতে যদি রিস্টোরিং করতে চায় তাহলে তার এস এক্স ফোর্স দিয়ে আসতে হবে, উপরের দিকে আসতে হবে। তাহলে রিস্টোরিং ফোর্স কত হবে, আগে ছিল জিরো এখন এস এক্স, তাহলে জিরো মাইনাস এস এক্স
মাইনাস এস এক্স, এই হচ্ছে তার রিস্টোরিং ফোর্স, ঠিক আছে। এখন দেখেন তাহলে এই অ্যাক্সিলারেটিং ফোর্স আর রিস্টোরিং ফোর্স যদি আমরা বলি সমান, ঠিক আছে, ইকুয়েট করে দেই, তাহলে m ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এস এক্স। তাহলে লিখতে পারবো m ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মাইনাস এস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এস এক্স। এই এস এক্স টা যদি এই পাশে আনি তাহলে m ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এস এক্স ইজ ইকুয়াল টু জিরো। m দিয়ে যদি ভাগ করি তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এস বাই এম ইন্টু এক্স ইজ ইকুয়াল টু জিরো। আগের মতো ইকুয়েশন চলে আসলো। তা আমরা তখন বলতে পারবো যে ওই ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ওই ওমেগার সাথে মিল থাকবে, সিম্পল হারমোনিক মোশন এর সাথে যদি মিল হয় তাহলে টাইম পিরিয়ড টিপি ইজ ইকুয়াল টু টুয়াইস বাই ইনটু রুট ওভার এম বাই এস। তাহলে এফ এন হবে 1/টিপি, আগের মতোই 1/টুয়াইস বাই রুট ওভার জি বাই ডেল্টা, ঠিক আছে, আগের মতোই হবে। এখন হিসাবে যেটা আসতেছে সেটা হচ্ছে ডেল্টাটা কেমন। ডেল্টা আগের মতো হবে না। The shape of the curve into which the vibrating shaft deflects is identical with the static deflection curve of a cantilever beam loaded at the end. It has been proved in the textbook, যে অন্য বইয়ে আছে, যে ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে, ডেল্টার হিসাবটা কি, ডেল্টা কিভাবে বের করবেন। ডেল্টা কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে লেন্থ কতটুকু, ওয়েট কতটুকু, লোড কতটুকু, তার উপরে। ডেল্টা ইজ ইকুয়াল টু ডব্লিউ এল কিউব ডিভাইডেড বাই 3 EI। কোন ম্যাটেরিয়ালের তৈরি এটাও জরুরি। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য শ্যাফট অর বিম। ই হচ্ছে ইয়াংস মডিউলাস ফর দ্য ম্যাটেরিয়াল অফ দ্য শ্যাফট অর বিম ইন নিউটন পার মিটার স্কয়ার। এল হচ্ছে লেন্থ অফ দ্য শ্যাফট অর বিম ইন মিটারস। আর ডব্লিউ হচ্ছে লোড এট দ্য ফ্রি এন্ড। ফ্রি এন্ডে লোড কত সেটা। তো ডেল্টার ভ্যালুটা নির্ভর করে এটার উপরে, ঠিক আছে। তো বোঝা গেছে যে ট্রান্সভার্স ভাইব্রেশনের ক্ষেত্রে কিভাবে বের করবেন ফ্রিকোয়েন্সিটা, এই পদ্ধতিতেই মূলত বের করতে হয়, ঠিক আছে। আর এই ট্রান্সভার্স ভাইব্রেশনের সময় আমরা ধরে নিছি যে শ্যাফটের নিচের যে ওয়েট আছে, শ্যাফটের নিচের যে ওয়েট সেটা নেগলিজিবল। আমরা শুধু এই বডি ওয়েটটা আছে না, এই যে ব্লকটা, এইটাকে শুধু কনসিডার করছি। সো বোঝা গেছে, বের করছি যে এটা ক্লিয়ার। জি স্যার। এরপরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে ঢুকবো।
এই যে যেইটা মাইনাস এস এক্স হিসাবটা আমরা করছি, এটা কিন্তু এই যে এই হিসাবটাই, ঠিক আছে, এই হিসাবটাই কিন্তু, যেটা এই জন্য এখানে বলে দিছে যে প্রিভিয়াস আর্টিকেলে যেটা আছে। এই যে এখানে বলছে না, অ্যাজ ডিসকাসড ইন দ্য প্রিভিয়াস আর্টিকেল, এই যে রিস্টোরিং ফোর্স যেটা বলছিলাম মাইনাস এস এক্স, এটা সরাসরি বলে দিলাম না। এই জিনিসটা কিন্তু ওরা দ্বিতীয়বার বলে নাই, যে এখানে যেটা আছে সেটাই, সেই ক্যালকুলেশনটা দ্বিতীয়বার আর করে নাই, বলছে আগের আর্টিকেলে যে ডিসকাস করা আছে সেটাই। আচ্ছা, এখানে ছবিটা আমি আরেকটু ডিসকাস করে দেই, এই ছবিটাই, হ্যাঁ, একটু ক্লিয়ার হবে, আমার ছবিটা আর একটু সুন্দরভাবে আঁকা উচিত ছিল, যাই হোক। তো দেখেন এখানে ব্যাপারটা যেটা হচ্ছে, এই যে ডাব্লিউটা মিন পজিশনে যে আসলো, ধরেন এই যে এই পজিশনে আসলো, ঠিক আছে, এই পজিশনে কি হচ্ছে, তার নিচে আপনার কাজ করতেছে ডাব্লিউ এমজি, আর উপরের দিকে যাওয়ার জন্য কাজ করতেছে হচ্ছে ডেল্টা এস, ডেল্টা এস হচ্ছে তার স্টিফনেস, ডেল্টা হচ্ছে তার এলংগেশন। আবার ধরেন এই যে এই পজিশনটা যদি ধরি, এই পজিশনটারে আমি আইনে এইদিকে দেখাই, ঠিক আছে, এইখানে তার কাজ করতেছে এই যে এটা এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার, আগেরটার মতোই। তারপরে এখানে আমি একে দেখাই, আর আরো কাজ করতেছে ডাব্লিউ, কিন্তু উপরের দিকে সে কি চলে যেতে চাচ্ছে আগের পজিশনে, তাহলে কি হবে, এস ডেল্টা, এস তো স্টিফনেস, ডেল্টা প্লাস এক্স, ঠিক আছে। আমি যদি এখন হিসাব করি, রিস্টোরিং ফোর্স কি হবে আপনার, তার নিচে কাজ করতেছে ডাব্লিউ, মানে এমজি কাজ করতেছে। আপনি আপনি যদি আগের পজিশনে ফেরত যেতে চান, তাহলে কি করতে হবে, যতটুকু আপনাকে নিচে চেপে ধরছে বা নিচে আপনাকে নিচে মুভমেন্ট করাচ্ছে, সেটাকে ওভারকাম করতে হলে কি করতে হবে, এই যে ডাব্লিউ, তার বিপরীতে আপনি এই এইটা, এই ডাব্লিউ থেকে যদি এস ইন্টু ডেল্টা প্লাস এক্স এটা বাদ দিতে পারেন, সেটাই হবে আপনার রিস্টোরিং ফোর্স, মানে যে ওয়েটটা আপনাকে নিচে নামাচ্ছে তার বিপরীতে আপনার এস ইন্টু ডেল্টা প্লাস এক্স, এই এক্স কে ওভারকাম করতে হবে, ডেল্টাকে ওভারকাম করতে হবে। সেটা যদি আপনি পারেন, সেটাই হবে রিস্টোরিং ফোর্স। ওয়েটের এগেইনস্টে, ওয়েট থেকে যদি এটা বাদ দেওয়া যায়, তাহলে যেটা থাকবে ওইটাই হচ্ছে আপনার রিস্টোরিং ফোর্স। কারণ হচ্ছে আপনার এই ফোর্সটা এনাফ না ওয়েটের তুলনায়, যার কারণে আপনি নিচে নেমে আসতেছেন। এনাফ বানাইতে হলে কি করতে হবে, তার মানে এটা বড়, ডাব্লিউ থেকে যদি এটা বাদ দেন, তাহলেই মূলত ওই রিস্টোরিং ফোর্স পাবেন, যেটা দিয়ে আপনি উপরে উঠবেন, ঠিক আছে। তাহলে এখন দেখেন এইখান থেকে আমরা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, আবার এটাকে ওভারকাম করতেছে এস ডেল্টা, তার মানে এটা ডাব্লিউর সমান, এই দুইটা সমান বলা যায়। তাহলে এই জায়গায় আপনি লিখতে পারবেন এস ডেল্টা মাইনাস এস ডেল্টা মাইনাস এস এক্স। এস ডেল্টা কাটা গেলে থাকে কত, মাইনাস এস এক্স। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যালো, জি স্যার। এটা কি ক্লিয়ার হয়েছে? Yes, sir. এই জিনিসটা Yes, ওরা sir. এখানে, Yes, sir. এই জিনিসটা ওরা এখানে সংক্ষেপে বলে চলে গেছে এই ট্রান্সভার্স ভাইব্রেশনের ক্ষেত্রে। জাস্ট বলছে, ছবিটা আঁকছে এখানে, আরেক এই যে ছবিটা এইভাবে ডেসক্রাইব করা উচিত ছিল, ওরা না করে করছে কি, ওরা বলছে অ্যাজ ডিসকাসড ইন দ্য প্রিভিয়াস আর্টিকেল, মানে লংজিটিউডাল ভাইব্রেশনের ক্ষেত্রে ডিসকাস করছে, তো তাই সরাসরি লিখে দিয়েছে মাইনাস এস এক্স, ঠিক আছে। এখানে মাইনাস এস এক্স না, উপরেও সেম। এই যে এটা এটা সরাসরি এটা লিখে দিচ্ছে, ঠিক আছে।
এই জন্য আমি এখানে বলে দিলাম যে এইটার ক্ষেত্রেও দেখেন শুরুর দিকে মিন পজিশনে তার হচ্ছে বাই এক্সটার্নাল ফোর্স দেই নাই, শুধু ওয়েটের কারণে কি এমজি, আর সে রিস্টোর করার জন্য এস ডেল্টা, এটা সমান হবে। কিন্তু যদি এক্সটার্নাল ফোর্স দেই তাহলে তো ডাব্লিউ প্লাস এক্সটার্নাল ফোর্স হলে সে আরো এক্স ডিস্টেন্স, তার সে আরো নিচে নেমে আসবে, এক্স ডিস্টেন্সে সে আরো তার ডিসপ্লেসমেন্ট হবে, তার আরো ইলংগেশন, এই পাশে সে সরে আসবে। তো সেটা ওভারকাম করতে হলে কি করতে হবে, আপনার ডাব্লিউ থেকে এস ইন্টু ডেল্টা প্লাস এক্স যদি বাদ দেন তাহলে যেটা পাবেন সেটা। বুঝতে পারছেন এই ছবির সাথে এটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এটাই ওরা মূলত বলছে, হ্যাঁ। এবং এটা ইকুয়েশনটা যদি ঠিক হয়ে যায় তাহলে ট্রান্সভার্স ভাইব্রেশনের ক্ষেত্রে ইকুয়েশনটাও আগের মতো হয়ে যাবে। আচ্ছা, এখন একটা প্রবলেম দেখেন। স্যার আহ, প্রবলেম আগামী ক্লাসে হলে ভালো হতো না? না না না, সময় তো এখন যেটা পড়াইছি এখন প্রবলেম দেখাইতে হবে, তো না দেখাইলে তো হবে না। আচ্ছা দেখেন, a cantilever shaft 50 millimeter diameter and 300 millimeter long has a disc of mass 100 kg at its free end. The Young's modulus for the shaft material is 200 giganewton per meter square. Determine the frequency of longitudinal and transverse vibration of the shaft. তারা লংগিটিউডিনাল এবং ট্রান্সভার্স ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। ডাটা কি দেওয়া আছে, ক্যান্টিলিভার শেফটের 50 মিলিমিটার ডায়ামিটার, সো ডি ইজ ইকুয়াল টু 50 মিলিমিটার, লেন্থ হচ্ছে এল হচ্ছে 300 মিলিমিটার, তারপরে ম্যাস হচ্ছে এম ইজ ইকুয়াল 100 কেজি, তারপরে ইয়াংস মডিউলাস দেওয়া আছে ই ইজ ইকুয়াল টু 200 গিগা নিউটন পার মিটার স্কয়ার। এগুলো ডাটা দেওয়া আছে। আমার তো ক্রস সেকশনাল এরিয়া লাগবে, cross sectional area of the shaft A is equal to pi by 6 pi by 4 into d square. So pi by 4 into d square, d is equal d হচ্ছে 50 মিলিমিটার 0.05 মিটার, এটা বসায় দেন তাহলে পাবেন 1.96 into 10 to the power minus 3 মিটার স্কয়ার। Moment of inertia of the shaft I is equal to pi by 64 into d to the power 4. So diameter দেওয়া আছে 0.05, বসায় দেন to the power 4, ক্যালকুলেশন করলে আসবে 0.3 into 10 to the power minus 6 মিটার to the power 4। এখন লংগিটিউডিনাল ভাইব্রেশনের যদি আপনি এই লংগিটিউডিনাল ভাইব্রেশনের ক্ষেত্রে স্ট্যাটিক ডিফ্লেকশন অফ দ্য শ্যাফট, এই ডেল্টার ফর্মুলাটাই কিন্তু চেঞ্জ আছে, ঠিক আছে। লংগিটিউডিনাল ভাইব্রেশনের ক্ষেত্রে ডেল্টা হচ্ছে ডব্লিউ এল বাই এই, খেয়াল রাখেন লংগিটিউডিনাল ভাইব্রেশনের ক্ষেত্রে ডেল্টা হচ্ছে ডব্লিউ এল বাই এই, আর ট্রান্সভার্স ভাইব্রেশনের ক্ষেত্রে ডেল্টা হচ্ছে ডব্লিউ এল কিউব বাই 3 EI, ঠিক আছে। এটাই আমি তখন বলছিলাম, এই যে এটা ট্রান্সভার্স ভাইব্রেশনের ক্ষেত্রে ডেল্টা হবে ডব্লিউ এল কিউব ডিভাইডেড বাই 3 EI ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে। আর লংগিটিউডিনাল ভাইব্রেশনের ক্ষেত্রে হবে ডেল্টা ইজ ইকুয়াল টু ডব্লিউ এল বাই এই, এটা এই যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সলিড মেকানিক্স বইয়ে দেওয়া আছে। সলিড মেকানিক্স কোর্স আশা করি আপনারা করে আসছেন, সো মনে থাকার কথা, না মনে থাকলে অসুবিধা নাই, মনে রাখবেন লংগিটিউডিনাল ভাইব্রেশনের ক্ষেত্রে শ্যাফটের এই ডেল্টা হবে আপনার ডব্লিউ এল বাই এই, আর ট্রান্সভার্স ভাইব্রেশনের ক্ষেত্রে ডেল্টা ইজ ইকুয়াল টু ডব্লিউ এল কিউব ডিভাইডেড বাই 3 EI স্ট্যাটিক ডিফ্লেকশন, ঠিক আছে। সো এখানে হবে ডেল্টা ইজ ইকুয়াল টু ডব্লিউ এল বাই এই, তো সেক্ষেত্রে 0.751, এই ক্যালকুলেশন করলে ডব্লিউ এর ভ্যালু বসাবেন, এল এর ভ্যালু বসাবেন, তারপরে এ এর ভ্যালু বসাবেন, ই এর ভ্যালু বসাবেন, তাহলে হবে এটা তাহলে ডেল্টার ভ্যালু আসবে এটা। তো ডেল্টার ভ্যালু এটা আসলে FN ইজ ইকুয়াল টু 0.4985 রুট ওভার ডেল্টা বসাই দিবেন, আসবে 575 হার্টজ। আর ট্রান্সভার্স ভাইব্রেশনের ক্ষেত্রে ডেল্টা ডব্লিউ-এল কিউব ডিভাইডেড বাই 3 EI, ক্যালকুলেশন করলে ডেল্টা হবে 0.147 × 10⁻³ মিটার।
এই ভ্যালুটাই আবার এখানে বসাই দিলেই হয়ে যাবে, তখন আসবে 41 হার্টজ। তো এই যে আমরা যা যা বললাম ক্যান্টিলিভার শ্যাফটে যে ভাইব্রেশন তৈরি হবে, লংগিটিউডাল ভাইব্রেশন হবে 575 হার্টজ, আর ট্রান্সভার্স ভাইব্রেশন হবে 41 হার্টজ। বোঝা গেল? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ডেল্টাতে। একটা লংগিটিউডিনাল বরাবর ডেল্টা একরকম হবে, ট্রান্সভার্স বরাবর ডেল্টা কি আরেক রকম হবে। ক্লিয়ার? জি স্যার, স্যার একটা ম্যাথের মধ্যেই তো সব চাইছেন। একটা ম্যাথের মধ্যে দুইটা জিনিস চাইছে, এক লংগিটিউডিনাল ভাইব্রেশন বের করো, আর একটা হচ্ছে ট্রান্সভার্স ভাইব্রেশন বের করো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসেন ইফেক্ট অফ ইনারশিয়া অফ দ্য কনস্ট্রেইন ইন লংগিটিউডিনাল এন্ড ট্রান্সভার্স ভাইব্রেশন। ইফেক্ট অফ ইনারশিয়া এই ব্যাপারটা এরকম যে ইন ডিরাইভিং দ্য এক্সপ্রেশনস ফর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ লংগিটিউডিনাল এন্ড ট্রান্সভার্স ভাইব্রেশন উই হ্যাভ নেগলেক্টেড দ্য ইনারশিয়া অফ দ্য কনস্ট্রেইন। মানে আমরা শ্যাফটের যে ভর আছে, শ্যাফটের ভর ইনারশিয়া এই জিনিসটা কিন্তু নেগলেক্ট করছিলাম, তাই না? এর আগের একটু আগে যে আমরা ডিরাইভেশন দেখছি, কিন্তু শ্যাফটের তো আছে, শ্যাফটের ভর আছে না, শ্যাফটের ইফেক্ট আছে না, আছে, ইনার্শিয়া আছে না, আছে। সেটা যদি আমি হিসাবে আনি, সেটা ধরলাম এম, মানে এই শ্যাফট, মানে শ্যাফট জিনিসটাকে, এই জিনিসগুলোকে বলে কনস্ট্রেইনড, ঠিক আছে? আর এই যে ব্লকটা, এই ব্লকের একটা ম্যাস আছে, ঠিক আছে? ব্লকের ম্যাসটা হচ্ছে স্মল এম, ঠিক আছে? আর এই যে কনস্ট্রেইনড, এই কনস্ট্রেইনটের বা শ্যাফট, এই এটার ম্যাস আমরা ধরতেছি এম সি, সি দিয়ে হচ্ছে কনস্ট্রেইন বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা যদি কনসিডারেশনে আনি, শ্যাফটের ভর ওজনটাকে হিসাবে যদি আনি, তাহলে এই ডিরাইভেশন করার পরে আপনার ফ্রিকোয়েন্সির ইকুয়েশন দাঁড়াবে এফ এন ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু রুট ওভার এস বাই এম প্লাস এম সি বাই 3। এই জিনিসটা অ্যাড। ঠিক তেমনি ট্রান্সভার্স ভাইব্রেশনের ক্ষেত্রেও যদি আমরা এই যে শ্যাফটের ভর, কনস্ট্রেন্টের ভরটাকে হিসাবে আনি, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এফ এন ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু রুট ওভার এস ডিভাইডেড বাই এম প্লাস 33 এম সি ডিভাইডেড বাই 140। ঠিক আছে? এটা গেল যদি জি আমরা হিসাবে আনি এই ইয়াটাকে, শ্যাফটের যে ওজন বা ভর আছে সেটাকে। এরপরে দেখেন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ফ্রি ট্রান্সভার্স ভাইব্রেশন, ট্রান্সভার্স ভাইব্রেশন ডিউ টু এ পয়েন্ট লোড অ্যাক্টিং ওভার এ সিম্পলি সাপোর্টেড শ্যাফট। এই যে এটা কিন্তু একটা, এই শ্যাফটটা কি সিম্পল সাপোর্টের উপরে আছে, এই শ্যাফটটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড শ্যাফট। এটার মধ্যে যদি একটা পয়েন্ট লোড দেই, ধরেন এই যে এই পয়েন্টে সি পয়েন্টে একটা ডাব্লিউ লোড দিলাম, তখন কি রকম ভাইব্রেশন হবে? দেখেন এটার মধ্যে যদি ভাইব্রেশন দেন তাহলে এটা এরকম এরকম করতে থাকবে, ঠিক আছে? মানে এই জায়গায় যদি লোড দেন তাহলে এটা এরকম এরকম করতে থাকবে না ভরের কারণে? জি এবং একবার নিচে নামবে, একবার উপরে উঠবে, নিচে নামবে, একবার উপরে উঠবে। তো যার কারণে কি তার একটা ডিফ্লেকশন হবে, মানে ডিসপ্লেসমেন্ট হবে, তার একটা ডেল্টা হবে, ঠিক আছে? তার একটা ডেল্টা আমরা এখানে দেখব। তো সর্বোচ্চ যেটা ডেল্টা হবে, মানে সর্বোচ্চ যেটা হবে ডিফ্লেকশন হবে, সেটাকে আমরা ধরতেছি ডেল্টা। কারণ সর্বোচ্চ এই পর্যন্ত তার একটা ডিফ্লেকশন হবে, এটা হচ্ছে ডেল্টা। সো হিসাবটা দেখেন, যদি সিম্পলি সাপোর্টেড হয় এবং যদি একটা পয়েন্ট লোড দেই শ্যাফটের উপরে, তাহলে ট্রান্সভার্স ভাইব্রেশন তা কেমন হবে, তার ফ্রিকোয়েন্সি কত হবে?
সিম্পলি সাপোর্টেড বিম উইথ এ পয়েন্ট থ্রি। সেই ক্ষেত্রে এই আপনার Fn ইজ ইকুয়াল টু হবে 0.4985 রুট ওভার ডেল্টা আর্চ। ঠিক আছে, সেমই হবে। এখন এক একটার ক্ষেত্রে এক এক রকম হবে, এক একটার ক্ষেত্রে রিফ্লেকশন এক এক রকম হবে, সেইটা আবার এখানে দেওয়া আছে, সেইটা আবার এই বক্সের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, ভ্যালুজ অফ স্ট্যাটিক ডিফ্লেকশন ডেল্টা for the various types of beams and under various load conditions. যদি ক্যান্টিলিভার বিম হয় আর লাস্টে যদি এই যে এরকম যদি ক্যান্টিলিভার বিম হয়, খেয়াল করেন এইরকম যদি ক্যান্টিলিভার বিম হয় এবং লাস্টে যদি একটা ডাব্লিউ ওয়েট দেন পয়েন্ট লোড লাস্টে এরকম, তাহলে ডেল্টা হবে ডব্লিউ এল কিউব ডিভাইডেড বাই 3EI। যদি ক্যান্টিলিভার বিম হয় এবং লোড গুলা যদি হয় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ইউনিফর্মলি পুরা শ্যাফট জুড়ে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যদি হয়, তাহলে ডেল্টা হবে WL4 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8EI। এখানে বলা আছে ফ্রি এন্ডে যদি এটা লোড থাকে। হ্যাঁ, এবং ফ্রি এন্ডে কিন্তু ডিফ্লেকশনটা হবে ফ্রি এন্ডে। এখানে ডব্লিউ হচ্ছে আপনার ইউনিট লেন্থ, মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তো তাহলে প্রতি লেন্থে কতটুকু তার ডাব্লিউ আছে সেটা এখানে বসাবেন স্মল ডাব্লিউ ইনটু এল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8EI। যদি সিম্পলি সাপোর্টেড হয়, এই যে সিম্পলি সাপোর্টেড যদি হয় আর একটা এক্সেন্ট্রিক পয়েন্ট লোড যদি দেওয়া হয়, মানে পুরোপুরি সেন্টারে না, এক্সেন্ট্রিক পয়েন্ট লোড যদি হয় মাঝামাঝি কিন্তু সেন্টারে না, যেটা এক সাইড থেকে দূরত্ব এ আর এক সাইড থেকে বি, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে ডেল্টা ইজ ইকুয়াল টু WA স্কয়ার B স্কয়ার ডিভাইডেড বাই 3EIL। এবং ডিফ্লেকশনটা হবে কোথায়? পয়েন্ট লোড বরাবর, যেগুলো ক্যান্টিলিভার বিম সেখানে ফ্রি এন্ডে। যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় এবং পয়েন্ট লোডটা ঠিক সেন্টারে হয়, তাহলে এই পাশ থেকেও তার দূরত্ব হবে L/2, এই পাশ থেকে হবে L/2, কারণ পুরোটার লেন্থ হচ্ছে L। তো সেই ক্ষেত্রে দাঁড়াবে ডেল্টা ইজ ইকুয়াল টু WL কিউব ডিভাইডেড বাই 48EI। এবং ডেল্টাটা হবে, যেহেতু সেন্টারে লোড আছে, সেন্টার বরাবর। এরপরে আসেন যদি সিম্পলি সাপোর্টেড বিম উইথ এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সিম্পলি সাপোর্টেড বিম আর লোড হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাহলে সেই ক্ষেত্রে ডেল্টা হবে 5/384 ইন্টু WL টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3EI। এবং যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এবং এটা সিম্পলি সাপোর্টেড, সো সেন্টার বরাবরই আপনার ডেল্টাটা হবে, ডিফ্লেকশন হবে। যদি দুই পাশে ফিক্সড হয়, এই যে দুই পাশে যদি এরকম কাটা কাটা থাকে, তার মানে এটা ফিক্সড বিম বুঝাচ্ছে। যদি ফিক্সড বিম হয় এবং লোড যদি হয় এক্সেন্ট্রিক, তাহলে হবে ডেল্টা ইজ ইকুয়াল টু WA কিউব B কিউব 3EIL। এখন আপনাদের এটা নিয়ে মুখস্থ করার দরকার নাই, জাস্ট বুঝে রাখেন, কারণ ফর্মুলা আমি দিয়ে দিব পরীক্ষার সময়, ফর্মুলা কোশ্চেনের সাথে দিয়ে দিব, ভুলাই হইতেছে স্যার, ফর্মুলা এতগুলা। কোশ্চেনের সাথে দিয়ে দিব, আপনারা খুঁজে বের করে নিবেন, ঠিক আছে? কিন্তু আপনার তাকে জানা থাকতে হবে কোনটা কি, ঠিক আছে? কোশ্চেনে কি বলা আছে তারপরে আসবেন এইখানে, মানে কোশ্চেনের শেষে দেওয়া থাকবে এগুলা, যে এই হচ্ছে ফর্মুলা। তো ফর্মুলা আছে 8টা থেকে কোনটা হবে সেটা আপনি খুঁজে নেবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে ওকে স্যার। যদি ফিক্সড বিম হয় এবং এটা সেন্ট্রাল পয়েন্টে হয়, তাহলে হবে WL কিউব ডিভাইডেড 192EI। এবং যদি ফিক্সড বিম হয় এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয়, তাহলে হবে ডেল্টা ইজ ইকুয়াল টু WL4 L টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 384EI। এই হচ্ছে ডিফারেন্ট কন্ডিশনে কোথায় কোথায় ডিফ্লেকশন কেমন হবে এবং কোথায় হবে, ঠিক আছে? তো এখন এই কোশ্চেনটা দেখেন, সিম্পল, প্রত্যেকটা কোশ্চেন এখানে সিম্পল, কঠিন কিচ্ছু নাই, খালি আপনার ধরতে হবে কোনটা কি। কোশ্চেনে বলছে এ শ্যাফট অফ লেন্থ 0.75 মিটার, লেন্থ হচ্ছে 0.75 মিটার, সাপোর্টেড ফ্রিলি এট দ্য এন্ডস। তার মানে কি সাপোর্টেড ফ্রিলি এট দ্য এন্ডস, মানে সিম্পলি সাপোর্টেড।
is carrying a body of mass 90 kg, m 90 kg দেওয়া আছে 0.25 মিটার from one end, মানে এক সাইড থেকে 0.25 মিটার দূরত্বে 90 কেজি লোড দেওয়া আছে। তা পুরাটা যদি হয় 0.75 মিটার আর এক সাইড থেকে 0.25 মিটার দূরে 90 কেজি, তার এক সাইডে কত 0.5 মিটার। 0.5 মিটার। তার মানে এরপরে হচ্ছে আপনার ই দেওয়া আছে, ইয়াংস মডিউলাস অফ ইলাস্টিসিটি 200 গিগা নিউটন পার মিটার স্কয়ার, আর শ্যাফট ডায়ামিটার দেওয়া আছে ডি ইজ ইকুয়াল টু 50 মিলিমিটার। এখন দেখেন এটা কোনটার সাথে মিলে বলেন তো? সিম্পলি সাপোর্টেড গুলাতে যাই, এই যে সিম্পলি সাপোর্টেড এইটা 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 কোনটার সাথে মিলে? 3, 4 নাকি 5 কোনটার সাথে মিলে? তিন তিন তিনের সাথে তিন মিলে, নম্বরটা তাহলে আছে। তিনের সাথেই মিলে, কারণ দেখেন এখানে দূরত্ব একটা, এখানে দূরত্ব আরেকটা, মানে এ বি দুইটা আলাদা আলাদা আছে। হ্যাঁ, জি তার মানে সেন্টারে তো না, তার মানে কি এক্সেন্ট্রিক, তাই না? জি তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু ডব্লিউ এ স্কয়ার বি স্কয়ার ডিভাইডেড বাই 3 EIL। ওকে, এটাই আমাদের কাজে লাগবে। সো ডেল্টা ইজ ইকুয়াল টু ডব্লিউ এ স্কয়ার বি স্কয়ার ডিভাইডেড বাই 3 EIL। আমরা এখানে এ বলতে পারবো 0.25, বি বলতে পারবো 0.5। ঠিক আছে, এ 0.25, বি হচ্ছে 0.5। তাহলে আমার কি লাগবে? ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে, ডাব্লিউ হবে এমজি 19 to 9.81, বাকি সব ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, ইয়াংস মডিউলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে, এল এর ভ্যালু দেওয়া আছে, পুরো লেন্থ কত 0.75 মিটার। শুধুমাত্র আই দরকার। আই হচ্ছে শ্যাফটের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে π/64 ইন্টু ডি টু দি পাওয়ার 4। ডায়ামিটার হচ্ছে কি 50 মিলিমিটার, এখানে 50 যদি বসায় দেন তাহলে আই এর ভ্যালু আসবে মোমেন্ট অফ ইনার্শিয়া 0.307 ইন্টু 10⁻⁶। এই ভ্যালুটা যদি আপনি এখানে বসায় দেন তাহলে ডেল্টা টোটাল ভ্যালু চলে আসবে। তো ডেল্টা পাওয়া গেলে আপনি এরপরে ফ্রিকোয়েন্সি তো জানাই আছে, Fn = 0.4985 ডিভাইডেড বাই √ওভার ডেল্টা। ফ্রিকোয়েন্সির ভ্যালুটা সরাসরি ডেল্টার উপর নির্ভর করছে। সো ডেল্টার ভ্যালু বসাই দেন, পেয়ে যাবেন। ক্লিয়ার? ইয়েস স্যার। 3 নাম্বারও সেম হিসাব করে আপনারা কইলেন এটা, ঠিক আছে? না পারলে আমারে বললেন, আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। আজকে এই পর্যন্তই থাক। আপনারা হোমওয়ার্ক হচ্ছে আপনারা নিজেরা পড়বেন 23.3 এবং আমাকে জানাবেন যদি না পারেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে ওকে স্যার। আর্টিকেল 23.9 থেকে পড়াবো। আপনাদের হোমওয়ার্ক বলতে আপনারা নিজেরা করবেন এটা। হোমওয়ার্ক 23.3 এক্সাম্পল। আপনারা করবেন আর আমি নেক্সট ক্লাসে পড়াবো আর্টিকেল 23.9। ঠিক আছে? আর আজকে অনেক পড়া হয়ে গেছে, হ্যাঁ, বুঝি নাই, কি বললেন? আজকে অনেকগুলা পড়া হয়েছে স্যার। ওই যে ডিরাইভেশন তো স্যার 2 রকমের দিলেন, হ্যাঁ, তো কি এখন? একটা তো 3টা, ওই 3টার থেকে যে কোনো একটা দিলে হবে।